3 2 1 4 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1 হচ্ছে আমার অর্ডার। খাতা হেডিং দে লেখ, পরের টপিক হেডিং দে লেখ স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। তো বেসিক্যালি ভাই রেজোনেটিং স্ট্রাকচার আমরা আকাশ শিখেছিলাম, তার মধ্যে দেখ আমরা ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার লিখেছিলাম। এই যে ফেনলের কটা রেজোনেটিং স্ট্রাকচার, 5খানা রেজোনেটিং স্ট্রাকচার ছিল। তাহলে ফেনল অ্যাকচুয়ালি কোন ভার্সনটাতে এক্সিস্ট করে? ওই 5খানার হাইব্রিড স্ট্রাকচারে এক্সিস্ট করে, এটা আমি শুনেছিলাম। এখন আমরা যদি আরও এক ধাপ এগোই, ফেনলের ওই 5টা স্ট্রাকচারের মধ্যে যে স্ট্রাকচারের স্টেবিলিটি সবচেয়ে বেশি, ফেনল তার মতন প্রপার্টি দেখায়। ব্যাপারটা কীরকম ভাই? এই তো 5টা রেজোনেটিং স্ট্রাকচার আঁকলাম, তার মধ্যে কোনো না কোনো স্ট্রাকচারের স্টেবিলিটি একটা কিছু একটা অর্ডার আছে, ঠিক আছে? সবার স্টেবিলিটি সেম নয়। এগুলো অ্যাকচুয়ালি আমাদের যেই বা নিটের পার্ট, স্কুলে যেহেতু কোশ্চেন আমরা পড়ছি, ঠিক আছে? কিছুটা পড়বো যতটুকু আমাদের বোর্ডের জন্য সাফিসিয়েন্ট ততটুকুই, ঠিক আছে? দেখ তো কী বললাম ভাই, ফেনলে এই 5টা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে রেজোনেটিং স্ট্রাকচার এদের একটা স্টেবিলিটির অর্ডার আছে। এই 5টা স্ট্রাকচারের মধ্যে যা স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, ফেনলের ক্যারেক্টারটা তার দিক ঘেঁষা হবে। তার দিক ঘেঁষা মানে কি? সাপোজ ধর আমি তোকে বললাম, ধর ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট স্টেপে আমার কী ফর্ম হতো বলতো? দেখ অর্থ পজিশনে আমার মাইনাস চার্জ আসতো। ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারে আমার ফার্স্ট স্টেপে অর্থ পজিশনে মাইনাস চার্জ আসতো। কীভাবে আসতো? অক্সিজেন লোন পেয়ার দিয়ে দিল, অর্থটা টেনে নিল, দেখ আমার এরকমই হতো, অর্থ পজিশনে মাইনাস আসছে। যদি আমার ভাই ওটার রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি হয়, ওই স্ট্রাকচার যদি আমার বেশি স্টেবল হয়, তাহলে কী হবে জানিস তো? তাহলে আমার যেটা হয়, ফেনলের অর্থ পজিশনে মাইনাস চার্জ একটু হলেও বেশি হবে রেদার দেন প্যারা চার্জটা, প্যারার পজিশনে। বোঝা গেল? এই হচ্ছে আমার ওই 5টা স্ট্রাকচারের মধ্যে যার বেশি স্টেবিলিটি হবে সেটা। ক্লিয়ার? তাহলে এখন রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি কীভাবে এসছে ভাই? অ্যাকচুয়ালি পুরোটা এসছে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। কোয়ান্টাম তো আমি তো এখন বুঝতে পারবো না, আমরা সিম্পলিফাই করে যতটুকু দেখা যায় দেখবো। চল লেখ, তাহলে কিছু রুল আছে, স্টেপ বাই স্টেপ আমাদের এই রুলগুলোকে ফলো করতে হবে, হ্যাপাজার্ড অর্ডারে গেলে হবে না, ঠিক আছে? চল লেখ রুল নাম্বার 1 লেখ, 1 নাম্বার লেখ, রুল নাম্বার 1। তাহলে রুল বলে হেডিং দে, তার মধ্যে লেখ 1, রুল বলে হেডিং দে, তার মধ্যে 1 নাম্বার লেখ, নাম্বার 1 লেখ নিউট্রাল স্ট্রাকচার ইজ মোর স্টেবল, নিউট্রাল স্ট্রাকচার ইজ মোর স্টেবল দেন চার্জড স্ট্রাকচার, neutral structure is more stable than charged structure। হয়েছে? রুল নাম্বার 2 লেখ, 2 নাম্বার লেখ স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মানে সাইন দিয়েছি বেসিক্যালি, যেরকম সাইনটা দেয় প্রপোর্শনালিটি সাইন, নাম্বার অফ পাই বন্ডস, স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ পাই বন্ডস। 3 নাম্বার লেখ স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, 3 নাম্বার লিখছি স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, প্রপোর্শনালিটি সাইন দিয়ে এইবারে নাম্বার 1 প্রপোর্শনালিটির মধ্যে নাম্বার 1 লেখ। তাহলে স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বলে নাম্বার 1 লিখছিস। নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফর সেম পিরিয়ড, নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফর সেম পিরিয়ড। এটা স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন দিয়ে 1 নাম্বার এটা লিখলাম, ঠিক আছে? লিখেছিস? নেগেটিভ চার্জ কার উপর থাকবে? মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর। অবভিয়াসলি ভাই যার ইলেকট্রন দরকার তার মাথায় মাইনাস যদি চার্জ থাকে সেটা হচ্ছে আমার স্টেবল। আসছি পার্টগুলোতে আসবো, পয়েন্ট ওয়াইজ আসবো। 2 নম্বর পয়েন্ট লিখ, 2 নম্বর মানে কি? দেখ স্টেবিলিটির আন্ডারে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন দিয়ে এটা 1 নাম্বার লিখেছিলি, 2 নম্বর এবার লেখ, নিচে 2 নম্বর লেখ, 2 নম্বর লেখ নেগেটিভ চার্জ অন লার্জার অ্যাটম for same group, negative charge on larger atom for same group। 4 নাম্বার রুল লেখ এবার। আচ্ছা 4 নাম্বার রুল লিখবো হচ্ছে স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা তুই আগে বল আমার ইনভার্সলি প্রপোর্শনাল দিয়ে কীভাবে লিখিস? প্রপোর্শনালিটি সাইন দিয়ে 1 করে, তাই তো? তাহলে 4 নাম্বার লিখবি স্টেবিলিটি, তারপরে প্রপোর্শনালিটি সাইন, তারপরে 1 এর নিচে লিখছিস distance between two opposite charges, distance between two opposite charges,
distance between two opposite charges. হয়েছে 5 নাম্বার লেখ। if two similar charges are close, if two similar charges are close, then stability will be less. If two similar charges are close, the stability will be less. হয়ে গেছে? চল একদম স্কুলের কোশ্চেনগুলো আমরা আসি। কীরকম কোশ্চেন আসবে দেখ। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, সাপোজ তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, CH2 ডাবল বন্ড, সরি এটা CH হবে, সিঙ্গেল বন্ড Cl, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, এই মলিকুলটা তোর কাছে আছে। দেখেছি এটা? তোকে কোশ্চেনে এটা রেজোনেটিং স্ট্রাকচার রাখতে দেবে না, একে দিয়ে বলবে কোনটা স্টেবল হবে। এদিকে তাকা, তুই পারবি এটা রেজোনেটিং স্ট্রাকচার রাখতে পারবি? আমি সবার ফার্স্টে দেখি ভাই এর মধ্যে রেজোনেন্সের ওই কানেক্টিভিটি আছে কিনা। আছে কানেক্টিভিটি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার আছে। রেজোনেন্সিং স্ট্রাকচার আঁকার জন্য আমরা সবার ফার্স্টে কী করতাম বলতো? সবার ফার্স্টে আমরা যেটা করতাম, চেষ্টা করতাম ডাবল বন্ড থেকে ইলেকট্রন বার করে দেওয়ার। দেখবি আমরা তাই করতাম। বেনজেনিক থেকে আমরা সবার ফার্স্টে যখন ফেনলের স্ট্রাকচার করেছিলাম, আমাদের টার্গেট ছিল হচ্ছে রিংয়ের মধ্যে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করতাম। সবার ফার্স্টে আমরা এটা করতাম, রিংয়ের মধ্যে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করতাম। তো দেখ এখানে রিংয়ের মধ্যে যদি ইলেকট্রন দিই, এদিকে দেখবি আমরা তাই তো করতাম, সবার ফার্স্টে রিংয়ের মধ্যে ইলেকট্রন দিতাম। যদি না পারতাম তখন আমার টানতে হতো, এটা আমি দেখেছিলাম। এবার যদি আমি দেখি ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন দিতে গিয়ে বন্ড ভেঙে যাচ্ছে, তাহলে ভাই আমি ওটা ওই রাস্তায় যেতে পারবো না, সিগমা বন্ডটা আমি ভাঙতে পারবো না রেজোনেন্সের জন্য। তাহলে আমি কী করবো? দেখ এদিকে থাক, আমি সবার ফার্স্ট যে পসিবিলিটি দেখি, লোন পেয়ার ইলেকট্রন দিল, কাকে দিল? এই কার্বনকে দিল। কার্বনের 5টা বন্ড হবে, কার্বন 5টা রাখতে পারবে না, কার্বন এদিকে কী করবে? পাই বন্ডটাকে ঠেলে এই কার্বনের মাথায় পাঠিয়ে দেবে। আমরা এরকমই করতাম। দেখ ফেনলের রেজোনেন্স এক্স্যাক্টলি সেমভাবেই করেছিলাম। ওখানে আমার কী হতো? ডাবল বন্ডেড কার্বনের সাথে, মানে বেনজিনের ডাবল বন্ডেড কার্বনের সাথে OH লেগে থাকতো, অক্সিজেনের মাথায় লোন পেয়ার থাকতো, লোন পেয়ার কার্বনকে দিত, দেখ অর্থ পজিশনে ঠেলে পাঠিয়ে দেবো। সেমই হচ্ছে আমার স্ট্রাকচার। তোকে এটার রেজোনেটিং স্ট্রাকচার পরীক্ষাতে আঁকতে দেয়নি, তোকে এটার রেজোনেটিং স্ট্রাকচার এঁকে দিয়েছে। তাহলে এরও দিয়ে এটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা আঁকলাম, নিজেরাই আঁকলাম। তাহলে কী হবে স্ট্রাকচারটা বল? এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? মাইনাস চার্জ। তাহলে এটা হলো মাইনাস, ডাবল বন্ড থাকবে না, হয়ে যাবে সিঙ্গেল, হয়ে গেল সিঙ্গেল বন্ড CH। এই কার্বনের সাথে এই ক্লোরিনের কী হবে? ডাবল বন্ড। আর ভাই 3টে লোন পেয়ার থাকবে না, এর মাথায় আসলো প্লাস চার্জ। এটা হচ্ছে আমার ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার পেলাম হচ্ছে এটা। কোশ্চেনে তোকে বলেছে এই দুটোর মধ্যে কোনটা স্টেবল, এই দুটোর মধ্যে কোনটা স্টেবল। আমরা রুল ওয়াইজ পরপর যাবো, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে কোনটা স্টেবল হবে শুরু করা যাক। তাহলে এই দুটোর মধ্যে কোনটা স্টেবল হবে? দেখ আমাদের 1 নাম্বার রুল কী বলছে ভাই? কী বলছে বল? 1 নাম্বার রুল, নিউট্রাল ইজ মোর স্টেবল। তাহলে আমার বলে এবার দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? উপরেরটা, বোঝা গেছে? তাহলে চলো উপরেরটা হচ্ছে আমার বেশি স্টেবল। ক্লিয়ার? তাহলে জাস্ট সাইডে তুই রুল নাম্বারটা চাইলে লিখে রাখতে পারিস কোনটা দিয়ে আমি অ্যান্সারটা অ্যাপ্রোচ করছি। আমাদের ওই অর্ডারেই যেতে হবে, আমি দুম করে লাস্টের অর্ডারটা আমি নিতে পারবো না, আমাকে ওই অর্ডারেই যেতে হবে, বোঝা গেল? তাই স্টেবিলিটি হচ্ছে উপরেরটা গ্রেটার দ্যান নিচেরটা। কে জাস্টিফাই করলো? রুল নাম্বার 1। চল পরেরটা আছে, তোর কাছে আছে হচ্ছে সাপোজ এই দুখানা স্ট্রাকচার CH3 CHO, অ্যাসিটালডিহাইড রাখলাম, এর সাথে দিয়েছে ভাই এটা CH3। সাপোজ অক্সিজেন আমার চার্জটা টেনে নিল, পাই বন্ডের ইলেকট্রনটা ধর অক্সিজেন টেনে নিয়েছে, তাহলে আমি পাবো হচ্ছে এরকম, ওয়ের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, এটা আমি পাবো। তাহলে তোকে এই দুখানা স্ট্রাকচার দিয়েছে, ঠিক আছে? পরের কোশ্চেন হচ্ছে এই দুখানা CH3 CHO, কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, দুটোর মধ্যে কোনটা বেশি হবে স্টেবল? উপরেরটা। তার কারণ কি? নিউট্রাল স্ট্রাকচার। তাহলে হচ্ছে আমার উপরেরটা বেশি স্টেবল, বোঝা গেছে? চল উপরেরটা হচ্ছে আমার বেশি স্টেবল হলো। পরের কোশ্চেন, এবার আমরা যদি এখন এরকম স্ট্রাকচার রাখবো আর দেখবো কার অর্ডার কী হচ্ছে। পরের কোশ্চেন, তোর কাছে আছে এই দুখানা মলিকুল বা আয়ন, যাই হোক। চল পরেরটা দেখি। CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O CH2 মাইনাস, এটা একটা। CH3 C ডাবল বন্ড O CH2 মাইনাস, এটা একটা। আর এর সাথে দিয়েছে CH3 সিঙ্গেল বন্ড C O মাইনাস ডাবল বন্ড CH2। এই দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি? এই দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি, ঠিক আছে? চল এবার তুই ভেবে ভেবে বল, শুরু কর, মানে মনে মনে ভাব, ভেবে আমাকে বল। ফার্স্ট রুল থেকে স্টার্ট হবে, মনে মনে ভাববি, ঠিক আছে?
সেকেন্ড এটা কেন সেকেন্ড এটা হচ্ছে তার কারণ রুল নাম্বার ওয়ানকে কি এটা করতে পারলো, রুল নাম্বার ওয়ানটা জাস্টিফাই করতে পারলো না ভাই? পারলো না। কেন? নিউট্রাল একজন নয়। রুল নাম্বার টুও পারলো না, কারণ দুটোর মধ্যে নাম্বার অফ পাই বন্ড সেম হয়ে গেছে। রুল নাম্বার তিনে গিয়ে পারছে ভাই। রুল নাম্বার তিন কি ছিল? হ্যাঁ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফর সেম পিরিয়ড, তাই না? অবভিয়াসলি আছে, দেখতে পাচ্ছি সেম পিরিয়ড লেখা ছিল ওখানে। আচ্ছা দেখ, তাহলে আমি কি দেখলাম ভাই এখানে? হ্যাঁ ভাই, অক্সিজেনের মাথায় মাইনাস, তাহলে যে ইলেকট্রোনেগেটিভ তার তো ইলেকট্রন দরকার, ওর মাথায় মাইনাস মানে সিনারিওটা আমার স্টেবল, বোঝা গেছে? তাহলে আমি কি পেলাম ভাই? দুটো স্ট্রাকচারের মধ্যে এর স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি হচ্ছে ওটার থেকে বেশি। চল পরেরটা আসছি। পরের স্ট্রাকচার হচ্ছে এটা, CH3CO S মাইনাস CH3CO C ডাবল বন্ড S। কি করলো ভাই? হয়েছে, আঁকলাম দুখানা, দুখানার মধ্যে কাস্ট স্টেবিলিটি বেশি। এটা তোকে রিয়ারলি জিজ্ঞেস করবে, এটা তোকে স্কুলে কখনো জিজ্ঞেস করবে না। এটা দুজনের মধ্যে কাস্ট স্টেবিলিটি বেশি, সেকেন্ডটা কেন? সেকেন্ডটা তার কারণ, আচ্ছা দেখ ভাই, অক্সিজেন আর সালফার আছে সেম গ্রুপে, অক্সিজেন সালফার আছে সেম গ্রুপের মধ্যে, অক্সিজেন সালফার আছে সেম গ্রুপে, দেখতে পাচ্ছি সেম গ্রুপে আছে। এখন সেম গ্রুপে থাকলে কি হবে ভালো করে দেখবি। আমার টার্গেট হচ্ছে ভাই মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করে ছড়িয়ে দেওয়া, এটাই করছিলাম। মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করে ছড়াবো, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টেনে রেখে দেয় ভাই, ওর মাথায় মাইনাস মানে স্টেবল সিনারি। এখানে দেখ, এখানে কি হচ্ছে? অক্সিজেন সালফারের মধ্যে সালফারের সাইজ বড়, তাহলে অক্সিজেনের সাইজ ছোটো কেন? তার কারণ ভাই অক্সিজেনের নিচে আমার সালফার আছে, অক্সিজেন আছে দুখানা শেল, সালফার আছে তিনখানা শেল। সাইজ যদি বড় হয় তাহলে আমার কি হচ্ছে? দেখ, সাইজ যদি বড় হয়, অক্সিজেনের সাইজ ছোটো, সালফারের সাইজ ছোটো, সালফারের সাইজ বড়, তাহলে মাইনাস চার্জ ভাই এর মধ্যে বেশি অ্যামাউন্টে ডিলোকালাইজ হতে পারবে। এই জন্য আমাদের ওই পয়েন্টটা লেখা আছে। যদি আমার ভাই সেম গ্রুপে থাকে তখন আমি দেখবো হচ্ছে মাইনাস চার্জটা বড় অ্যাটমের মাথায় থাকলে, এটা লেখা আছে না 3 নম্বরে লেখা আছে এটা, সেম গ্রুপে থাকলে। যদি এটা রেয়ারলি তোকে জিজ্ঞেস করবে, স্কুলে এটা জিজ্ঞেস করবে না, এগুলো যেই বাড়িটা আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? 3 এর সেকেন্ড রুলটা, যদি আমার সেম গ্রুপে চলে আসে তখন আমার এটা দেখতে হবে। এগুলোর কোথা থেকে আসে ভাই? সব কোয়ান্টাম থেকে আসছে, এর জন্য আমাকে কিছু থিওরি জানতে হবে, এগুলো আমাদের সিলেবাসে নেই। তোকে যেই বাড়িটা কেউ বলবে এগুলো মুখস্থই করতে, কিছুটা আইডিয়া আমি পাবো, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আসবে। তোর মনে হতে পারে তাহলে আগের বার কেন আমি সাইজের কথা বললাম না, আগের বার ইলেকট্রোনেগেটিভ বললাম, কারণ আগের বার ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরটা এটাকে ওভারকাম করে গেছিলো। কতটা এক্সটেন্টে ওভারকাম করলো সেই ক্যালকুলেশন আমাদের এখানে নেই। চল যাই হোক, পরের ছবিতে আসছি। তুই আঁকবি পরেরটা, ফেনল আঁক, নর্মাল ফেনল আঁক, বন্ডগুলোকে অল্টারনেটিভভাবে আঁকবি, ঠিক আছে? ফেনল আঁক, বন্ডগুলোকে অল্টারনেটিভ করে আঁক। ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে তোদের? কবে থেকে হবে? হ্যাঁ গৌরব, কবে থেকে হবে ঠাকুর দেখা স্টার্ট? হ্যাঁ আরে বল বল, কবে থেকে হবে? কি কি দেখছিস? ঠাকুর দেখছিস? সৌম্যদ্বীপের স্টার্ট হয়ে গেছে? এখন হয়নি। কোথা থেকে হবে ষষ্ঠীতে? রক্তিমের, রক্তিম তো আসেনি, সরি, পর্ণ, ওর মা ফোন করেছিল, ওই জন্যই আসবে না বলেছে, ঠিক আছে? কোথায় যাবি? শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। স্নিগ্ধা কে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, চল তাহলে ফেনল আঁকলাম, একটা ফেনলের স্ট্রাকচার আছে। এবারে ফেনল আঁকলাম, ফেনলের ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার আরেকটা আঁক। ফেনল একটা আঁকলাম, ফেনলের ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার তুই আঁক, তাহলে দেখে আঁকতে পারিস। দেখেছিস কীরকম হলো স্ট্রাকচারটা? আমি আর বোর্ডে আঁকছি না,
তাহলে একটা রিং আছে, রিংয়ের মাথায় ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ আছে, অক্সিজেনের মাথায় একটা প্লাস চার্জ আছে, তাই না? রিংয়ের মধ্যে অল্টারনেটিভ দুখানা ডাবল বন্ড আছে আর একখানা অর্থ পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, যেটা আমার স্ট্রাকচার আছে। তো ভাই বহুদিন আগে করেছিলাম। বল দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে বলতো? কোনটা হবে বেশি স্টেবল? রুল দেখে বল, অসুবিধার কিছু নেই, রুল দেখেই বলবো কোনটা হবে স্টেবল বেশি। কোনটা হবে গৌরব স্টেবল দুখানের মধ্যে? ফেনল, এক্স্যাক্টলি। ফেনল মানে নিজেই যেটা আছে, দুটোই ফেনল, দুটোই কিন্তু ফেনল, ও ফেনল এও ফেনল। কোনটা স্টেবিলিটি বেশি? নিউট্রাল স্ট্রাকচারটা, নিউট্রাল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি স্টেবিলিটি কোনটা বেশি, নিউট্রালটা আমার বেশি হলো। চল পরের কোশ্চেনটা, এটা একটা পরের কোশ্চেনটা দেখ। তোর কাছে আছে এই মলিকুলটা CH3 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও এইচ, অক্সিজেনের মাথায় প্লাস, কার্বনের সাথে সিঙ্গেল বন্ড এন, ওদিকে CH3 এদিকে CH3। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা দিয়েছে এই মলিকুল CH3 সিঙ্গেল বন্ড সি, এখানে OH ডাবল বন্ড এন, এনের মাথায় প্লাস, ওদিকে CH3 এদিকে CH3, দুখানে আঁক আগে। হয়ে গেছিস দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি? সবার ফার্স্ট নিউট্রাল হলো না ভাই, নাম্বার অফ পাই বন্ড সেম আছে। থার্ডে চলে গেলাম, স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অক্সিজেনের মাথায় প্লাস, নাইট্রোজেনের মাথায় প্লাস, তার মানে দুখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেম পিরিয়ডে আছে, অক্সিজেন নাইট্রোজেন আছে সেম পিরিয়ডে। তাহলে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় মাইনাস চার্জ থাকলেও স্টেবিলিটি বেশি হয়। তাহলে উল্টোটাও সত্যি, উল্টোটা সত্যি মানে কি? মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় যদি প্লাস চার্জ থাকে ও হাইলি আনস্টেবল হয়। বুঝতে পারলাম? মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় মাইনাস চার্জ থাকলে স্টেবিলিটি বেশি হয়। তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ থাকলে স্টেবিলিটি বেশি হবে। উল্টোটা সত্যি মানে এটাই, বোঝা গেল? তাহলে দুখানের মধ্যে কার স্টেবিলিটি বেশি? নিচেরটা স্টেবিলিটি আমার বেশি, বুঝতে পেরেছিস? তাহলে নিচেরটা হচ্ছে আমার কি? মোর ইলেকট্রোনেগেটিভ না, লেস ইলেকট্রোনেগেটিভের মাথায় আছে হচ্ছে প্লাস চার্জ। তাহলে হচ্ছে 3-এর 1-এর উল্টো রুল, এটা হচ্ছে 3-এর 1-এর উল্টো রুলটা, এটা হচ্ছে আমার কি 3-এর 1-এর উল্টো রুল। চল পরে আরেকটা কোশ্চেন, এটা তোর ম্যাক্সিমাম স্কুলে এই কোশ্চেনটা আসে। ছবিটা আঁকা যাক। CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH মাথায় প্লাস, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড অক্সিজেনের মাথায় লোন পেয়ার, সিঙ্গেল বন্ড CH3। এটা একটা স্ট্রাকচার। আর এটা আছে এটা CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH মাথায় আছে প্লাস, সিঙ্গেল বন্ড CH মাথায় আছে মাইনাস, সিঙ্গেল বন্ড এর মাথায় আছে লোন পেয়ার CH3। হয়েছে? দেখেছিস দোকানের স্ট্রাকচার? চল শুরু করা যাক। বুঝে গেছি রুল নাম্বার 1 যাচ্ছে না, রুল নাম্বার 2 যাচ্ছে না, রুল নাম্বার 3 যাচ্ছে না। ভাই দোকানে তো কার্বনের মাথায় প্লাস মানে রুল নাম্বার 3ও যাচ্ছে না, রুল নাম্বার 4-এ যাচ্ছে। রুল নাম্বার 4 কি লেখা ছিল? 4 কি লেখা ছিল বল? দুখানা অপোজিট চার্জের মধ্যে ডিস্টেন্সও সেম, এখানে প্লাস মাইনাসের মধ্যে ডিস্টেন্সও সেম। 4-এর পরে কোনো রুল ছিল? 5 নাম্বার কি ছিল? সিমিলার যদি পাশাপাশি থাকে তাহলেও আমার ভাই স্টেবিলিটি কম হবে। এখানে সিমিলারও পাশাপাশি নেই, তাহলে একটাতেও যাচ্ছে না, তাহলে কোথায় যাবে? চল ভালো করে দেখ কোথায় যাবে, এদিকে তাকা। দেখ এখানে ফার্স্ট যে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি মাইনাস প্লাস পাশাপাশি আছে, এখানেও আছে, আর বাকি সব তো সেমই আছে। সেকেন্ড স্ট্রাকচারে দেখ মাইনাসের পাশে আছে লোন পেয়ার, তাহলে এদের মধ্যে ভাই রিপালশন হবে। তাহলে বল কার স্টেবিলিটি বেশি হবে? উপরেরটা স্টেবিলিটি বেশি, বোঝা গেল? তাহলে সেকেন্ডে আমার ভাই মাইনাস আর লোন পেয়ারের মধ্যে রিপালশন, তাহলে উপরের স্টেবিলিটি আমার বেশি। এটা তোর পরীক্ষাতে স্কুলে জিজ্ঞেস করতে পারে, এটাই ম্যাক্সিমাম স্কুলে করে। হয়েছে? চল খাতার মধ্যে লেখ এবার। তাহলে এই হচ্ছে আমাদের রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি গেল। আমরা এবার স্কুলের কোশ্চেনে আসবো। লেখ খাতার মধ্যে লেখ, লেখ ফ্রম ফার্স্ট চ্যাপ্টার অফ অর্গ্যানিক, ফ্রম ফার্স্ট চ্যাপ্টার অফ অর্গ্যানিক কী কী পড়বো একটু। ফ্রম ফার্স্ট চ্যাপ্টার অফ অর্গ্যানিক, খাতার মধ্যে লেখ মেথডস অফ পিউরিফিকেশন। এগুলো আমি তোকে পাঠাবো, তুই মুখস্থ করবি, এখানে কিছু কিছু আছে মুখস্থ করার, রিডিং দিবি বুঝে যাবি। বা যদি তোর স্কুল ভাই, অনেক স্কুলে দেয়ই না এগুলো,
যে স্কুলে পড়ায় না সেই স্কুল দেয় অ্যাকচুয়ালি, আর যে স্কুলে পড়ায় সেই স্কুলে দেয়, আর কিছু স্কুল পড়ায়ও না দেয়ও না, ঠিক আছে, তাদের সেটাই ভালো ভাই, পড়াবেও না দেবেও না, এটা অ্যাকচুয়ালি ক্লাস 12 কোথাও লাগবে না। মেথডস অফ পিউরিফিকেশন কোথায় কি আছে? পিউরিফিকেশন মানে কি বুঝতেই পারছিস, পিউরিফিকেশন মানে ধর আমার মিক্সচার আছে কম্পাউন্ডের, তার 3-4টে কম্পাউন্ডের মিক্সচার আছে, আমাদেরকে পিউরিফাই করে সেপারেট করবো, এটাই তো আমার দরকার। সাপোজ আমি কোনো একটা ওষুধ বানাচ্ছি ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি কোনো একটা মেডিসিন বানাচ্ছি, তো মেডিসিন বানাতে গিয়ে ধর আমার সাইড প্রোডাক্ট ফর্ম হয়ে গেছে, সাইড প্রোডাক্ট যদি ফর্ম হয়ে যায়, আমি নিশ্চয়ই প্যারাসিটামল খাওয়ানোর সময় ওর সাথে আমি তোকে নিশ্চয়ই ভাই হেরোইন খাওয়াবো না, তাই তো? প্যারাসিটামল খাওয়ানোর সময় নিশ্চয়ই হেরোইন খাওয়াবো না, তাহলে প্যারাসিটামলই খাওয়াবো, তাহলে প্যারাসিটামল থেকে আমার ভাই সাইড প্রোডাক্টটাকে আলাদা করতে হবে, পিউরিফাই করতে হবে। তাহলে পিউরিফাইয়ের কিছু কিছু মেথড আছে। কী কী মেথড আছে? বইয়ের মধ্যে অনেকগুলো পরপর দেওয়া আছে, তাহলে আমরা এখন সেটা দেখবো, যেটা এখানে বুঝবো, বাকি হলো তুই এমনি রিডিং করলে বুঝে যাবি। কী কী আপাতত লেখ, খাতার মধ্যে লেখ। 1 নম্বর লেখ ডিস্টিলেশন। ডিস্টিলেশন এগুলো তোর ক্লাস 12-এ লাগবে না, আগেই বলেছি ক্লাস 12 এগুলো লাগবে না, শুধুমাত্র ক্লাস 11-এর জন্য। ডিস্টিলেশন আমিও এখানে যখন কোশ্চেন করবো পরীক্ষাতে, আমি এখান থেকে কোনো কোশ্চেন দেবো না, স্কুলের কোশ্চেনে যেগুলো আছে সেগুলো পড়লেই সাফিসিয়েন্ট। ডিস্টিলেশন, ঠিক আছে। ডিস্টিলেশনের মধ্যে আবার অনেক কিছু আছে, আমরা বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে ডিস্টিলেশন বেসিক্যালি করি। ডিস্টিলেশনের মধ্যে কী কী আছে লেখ। ড্রাই, স্টিম, ফ্র্যাকশনাল। ড্রাই, স্টিম, ফ্র্যাকশনাল, আন্ডার রিডিউস প্রেশার। আন্ডার রিডিউস প্রেশার ড্রাই ডিস্টিলেশন, স্টিম ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, তারপরে রিডিউস প্রেশারে হলো। এটা ছিল 1 নাম্বার ডিস্টিলেশনের পার্ট। 2 নাম্বার লেখ সাবলিমেশন। 2 নাম্বার লেখ সাবলিমেশন। সাবলিমেশন লিখেছিস? সাবলিমেশন মানে কীরকম? সাপোজ সাবলাইম মানে কি বলতো? সাবলাইম করা মানে কি? কোন স্টেট থেকে কোন স্টেটে যাওয়া? সাবলাইম করা মানে সলিড থেকে গ্যাস। এক্সাম্পল দে তো। ন্যাপথালিন, ন্যাপথালিন বা কর্পূর। ক্যাম্ফার মানে কর্পূর বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ভাই সাবলিমেশন। সাপোজ আমার কাছে তার দুখানা প্রোডাক্ট ফর্ম হয়েছে, বুঝতেই পারছিস কীরকম কার বেসিসে করছি। ধর আমার কোনো একটা রিয়েকশনে ন্যাপথালিনও ফর্ম হয়েছে, আবার সাপোজ আমার একটা সলিড কোনো কিছু ফর্ম হয়েছে, সাপোজ কপার সালফেটও ফর্ম হয়েছে। কপার সালফেটও সলিড, ন্যাপথালিনও সলিড। তাহলে দুজনকে আমি সেপারেট করবো কীভাবে? রেখে দেবো নর্মাল। তাহলে ভাই আমার তো ন্যাপথালিন সাবলাইম হয়ে পালিয়ে চলে যাবে, মানে ভেপার ফেজে তো যাবে। তাহলে ভেপারটাকে আমি কালেক্ট করবো, কালেক্ট তো করতে হবে ভেপারটাকে। ভেপারটাকে তারপর কনডেন্স করবো, কনডেন্স করলে আমি ন্যাপথালিনটাকে পিওর ভার্সনে পেয়ে যাবো। কপার সালফেট তার ভেপারে কনভার্ট হবে না, ও তো ভাই ওর মতন বসে থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমার সেপারেট করে কালেক্ট করা যায়। বুঝতে পেরেছিস? চল বুঝতে পারলাম। তো যাই হোক, এখন 3 নাম্বার মেথডটা আমি একটুখানি দেখবো, এটা একদমই তোর কাছে নতুন। লেখ 3 নাম্বার, লেখ হেডিং দে, খাতা হেডিং দিবে আলাদা করে লেখ। অন দ্য বেসিস অফ পোলারিটি। 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 দেখ ভাই, পৃথিবীতে যে কটা মলিকুলই হোক, অর্গ্যানিক মলিকুল, ইনঅর্গ্যানিক মলিকুল, সবার পোলারিটি আলাদা। নন পোলার মলিকুল বাদ দিও অবভিয়াসলি। নন পোলার মলিকুল দিয়ে যে কটা পোলার মলিকুল আমি পাবো, সবার কিন্তু পোলারিটি আমার আলাদা হবে। ইনফ্যাক্ট পোলারিটি ডাইপোল মোমেন্টের ভ্যালু আমি ক্যালকুলেট করা কিছুটা শিখেছি, মনে আছে? করতাম। ভ্যালু আমার লাগে না, কিন্তু আমরা ওই দেখবি ডাইপোল মোমেন্টের মধ্যে কে বেশি পোলার হবে তার জন্য অন্তত ওই ভেক্টরের ফর্মুলা দিয়ে অন্তত 120 ডিগ্রির অ্যাঙ্গেলে কিছু করেছিলাম ক্যালকুলেশন। যাই হোক, তাহলে ভাই সব কম্পাউন্ডারই হচ্ছে পোলারিটির ভ্যালু আমার আলাদা হবে, ডাইপোল মোমেন্টের ভ্যালু আমার আলাদা। এখন ধর আমি কোনো একটা রিয়াকশন করছি, রিয়াকশন করে ধর আমার দুখানা ধর প্রোডাক্ট ফর্ম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার রাউন্ড বটম ফ্লাস্ক। তুই স্কুলের লেভেলে দেখেছিস রাউন্ড বটম ফ্লাস্ক, দেখেছিস? ধর এর মধ্যে আমার C+D ধর দুখানা প্রোডাক্ট আমার আছে, C+D। দুটোই ধর আমার সাপোজ পোলার হোক, বা একজন পোলার একজন নন পোলার হোক, বা পৃথিবীতে নন পোলারের মধ্যেও ভাই আবার ওদের মধ্যে কিছুটা প্রপার্টি আছে, আমাদের সবারই ক্যারেক্টার আলাদা হয় পোলারিটির উপর বেস করে। পোলারিটি মানে অ্যাকচুয়ালি কি? পোলারিটি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন। কীরকম বলি ব্যাপারটা? ধর আমি বললাম কোন একটা মলিকুল বেশি পোলার, কোনো মলিকুল বেশি পোলার মানে কি বলতো? ওর মধ্যে ইলেকট্রনিক ক্লাউডের ডিস্ট্রিবিউশন অনেক বেশি। ডিস্ট্রিবিউশন বেশি মানে কি? একদিকে প্লাস বেশি হয়েছে, একদিকে মাইনাস বেশি হয়েছে, এটাই হচ্ছে মোর পোলারের মানে। যাই হোক, আমরা এখন অত ডিটেলসে যাবো না। এখন দেখ C+D দুখানা আমার কম্পাউন্ড ফর্ম হয়েছে। এইবারে দুখানা টার্ম আমি একটুখানি জানি। এই দুখানা টার্ম অ্যাকচুয়ালি ক্লাস 12-এ যারা বোর্ড বা নিট দেবে তাদের আছে, বোর্ড এক্সামে যারা নিট দেবে বা যেই দেবে তাদের আছে, বোর্ডে আমার একটা নেই। আগে সিলেবাসে ছিল সারফেস কেমিস্ট্রি। কী আছে ব্যাপারটা? দেখ দুখানা টার্ম আমার বেসিক্যালি আছে, একটা হচ্ছে অ্যাডজর্পশন আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে কি? অ্যাবজর্পশন মানে তার একটা সারফেস আছে ভাই, সারফেসের মধ্যে ধর কোনো মলিকুল ভিতরে ঢুকে গেল, এইটাকে বলে অ্যাবজর্পশন, ভিতরে ঢুকে যাওয়া। অ্যাডজর্পশন মানে এডি, যেটা এডি মানে কি? এডি মানে ভাই সারফেসের উপরে চিপকে আছে, এটাকে বলে হচ্ছে অ্যাডজর্পশন, বুঝলি? তার মানে ধর আমি বোর্ডের উপরে কিছুটা চিপকে রাখলাম, এটাকে বলে অ্যাডজর্পশন। অ্যাডজর্ব করা, অ্যাডজর্ব।
আর অ্যাবজর্ব মানে কি বোর্ড ভেঙে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। স্পঞ্জ আমার কী করে বলতো, স্পঞ্জ আমার অ্যাবজর্পশন করে আবার অ্যাডজর্পশনও করে, দুটোই করে, ঠিক আছে। স্পঞ্জের মধ্যে অ্যাবজর্পশন, যদি তোর বইয়ের মধ্যে তো লেখা নেই, স্পঞ্জের মধ্যে অ্যাডজর্পশন লেখা আছে, যাই হোক বাদে তুই ব্যাপারটা বুঝতে পারলি। তার মানে অ্যাবজর্পশন মানে ভিতরে ঢুকতে হবে, আর অ্যাডজর্পশন মানে কি সারফেসে চিপকে থাকবে, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। স্পঞ্জের এক্সাম্পল ওই অ্যাবজর্পশন, ওটা একটা বিতর্কের কোশ্চেন, ডাউটফুল কোশ্চেন, ওটা নিয়ে আমি এখন যাচ্ছি না ওখানে। তো যাই হোক চল, তোর বইতে যেটা লেখা আছে ওই স্পঞ্জের পার্ট তুই ফিজিক্সের পার্টেই পড়বি হয়তো, কেমিস্ট্রিতে নেই। তাহলে হচ্ছে আমার অ্যাডজর্পশন, সারফেসে চিপকে থাকলো। এখন দেখ, তাহলে ধর আমার ভাই দুখানা মলিকুল আছে সি আর ডি, সি আর ডি এর ধর পোলারিটি আমার আলাদা, সি আর ডি এর ধর পোলারিটি আমার আলাদা। এইবারে এই মলিকুলগুলোকে যে আমার মিক্সারটা ফর্ম হয়েছে, এগুলোকে ভাই একটা প্লেটের উপর চিপকানো যায়। কোন প্লেটের উপর, তাহলে চল আমি এখন এখানে দেখাচ্ছি তোকে। তাহলে যার উপর চিপকাবে তাকে বলে অ্যাডজর্বেট। আমার সব লাগবে না, ছাড় ওসব টার্ম বাদ দে, ওগুলো আমার লাগবে না এখন, ওগুলো যেই বা নিটে গিয়ে সারফেস কেমিস্ট্রি পড়লে তখনই থাকবে। কার উপরে সবচেয়ে ভালো এটা চিপকে যায়, কার উপরে সবচেয়ে ভালো এটা অ্যাডজর্ব হয়, সেটা হচ্ছে আমার সিলিকা প্লেট। সিলিকা প্লেট, সিলিকার নাম আমি অন্তত শুনেছি। সিলিকা শুনেছিস, কাঁচ বানাতে লাগে, কাঁচের হচ্ছে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সিলিকা। তো ভাই সিলিকা প্লেটেরা ভালো করে চিপকে যায়। সিলিকা প্লেট কীরকম পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, নর্মাল দোকানে পাবি না, ল্যাবে মানে ল্যাবরেটরি ইকুইপমেন্টের দোকানে পাওয়া যায়। A4 সাইজের শিট পাওয়া যায়, তার মধ্যে ভাই একটা সাইডে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া থাকে, আরেকটা সাইডে সিলিকা পেস্ট করা থাকে, ঠিক আছে। একটা সাইডে আমার অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া থাকে চকচক করে, আরেকটা সাইডে আমার সিলিকা পেস্ট করা থাকে, ঠিক আছে। একদম থিন শিট, একদম থিন শিট, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ফয়েল এরকম না যে ভাই তুই খাবার যেগুলোতে প্যাক করিস এরকম কিন্তু অত পাতলা নয়। এই অ্যালুমিনিয়াম ফয়েল অবভিয়াসলি অনেক স্ট্রং, হাতে বুড়ো আঙুলে উল্টোপাল্টাভাবে লাগলে কেটে যাবে, আঙুলে লাগলে কেটে যাবে কিন্তু, ঠিক আছে। অনেক শার্প আছে, কর্ণগুলো অনেক শার্প, ঠিক আছে। তাহলে ভাই আমার কাছে একটা A4 শিট আছে, তাহলে ওই A4 পেজের উপরে বা সিলিকার উপরে, সোজা কথা সিলিকার উপরে আমার এটা ইজিলি অ্যাডজর্ব হয়। সিলিকা ছাড়া আরও অনেকের উপরে হয়, সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে সিলিকা, ওই জন্য আমরা সিলিকার উপরে অ্যাডজর্ব করি। তাহলে ভাই সিলিকার উপরে সাপোজ আমার সি আর ডি অ্যাডজর্ব হয়েছে এরকম, তাহলে এখানে ভাই দেখ এরকম আমি যে সেম সেম গ্যাপে আছে এরকম কোনো কথা নেই, সিডি মিলিয়ে মিশিয়ে আছে, তাহলে আমি সিলিকা সারফেসের উপরে অ্যাডজর্ব করলাম। এবারে কীভাবে করবো আমি এটা বুঝতে পারলাম, সিলিকার উপরে দুজনেই অ্যাডজর্ব হবে। এবারে কীভাবে করা হয় ল্যাবে, এদিকে তাকাবি, দেখ এদিকে তাকা। সিলিকা প্লেট থেকে যে A4 পেজটা আছে ওখান থেকে আমি কাঁচি দিয়ে একটা ছোট্ট সাইজের, একদম প্র্যাকটিক্যালি এইরকম সাইজেরই কাটে, কিছুক্ষণ পরে ছবি দেখেছি, এইরকম সাইজেরই কাটে, এইরকম একদম ছোট্ট সাইজের কেন কাঁচি দিয়ে কাটতে কোনো অসুবিধা নেই, তুই তো দূর থেকে দেখতে পাবি না, ওই জন্য তোকে আমি জুম করে দেখাচ্ছি। তাহলে আমি ধর এরকম কাটলাম, একটা বোঝা গেল, এটা কাঁচি দিয়ে কাটলাম এরকম। এইবারে আমার কাছে আছে হচ্ছে কি ভাই, আছে হচ্ছে মিক্সচার, আরবির মধ্যে আছে মিক্সচার। ফিজিক্সে তুই ক্যাপিলারি টিউব পড়বি, ফিজিক্সে ক্যাপিলারি টিউবে তুই অঙ্ক হয়তো করবি, ওই যে দেখবি ইউনলের অঙ্ক আছে না, ইউটিউবের অঙ্ক আছে, ইউটিউবের মধ্যে এইচরো যদি ফর্ম্যাট দিয়ে অঙ্ক থাকবে তোর। তো বেসিক্যালি ক্যাপিলারি টিউব আমরা একটা নেবো, ইনসার্ট করবো, ক্যাপিলারি টিউব আমরা এর মধ্যে নেবো, এই আরবিটার মধ্যে নেবো, ক্যাপিলারির মাথায় দুখানা কম্পাউন্ড একটু লেগে যাবে, ঠিক আছে। ওখান থেকে তুলে ভাই আমি এই যে ছোট্ট শিটটা কেটেছি এটার মধ্যে আমি এটাকে এরকম স্পট করবো, এটাকে বলে স্পট করা, স্পট করা। তাহলে এই পয়েন্টটার মধ্যে আমার দুজন আছে, কে কে আছে বলতো, সি আর ডি, বুঝতে পেরেছিস। এই পয়েন্টটার মধ্যে আমার ক্যাপিলারি মাথা থেকে সি আর ডি দুজনে লেগে গেল, বোঝা গেল, চল বুঝলাম। এইবারে এইটাকে আমি রাখবো হচ্ছে একটা আরবির মধ্যে, রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে আমি এটাকে রাখলাম, সরি বিকারের মধ্যে এটা রাখবো। আরবি যদি বড় হয় তাহলে আরবির মধ্যে রাখতে পারি, বিকারের নিচটা যেহেতু ফ্ল্যাট তাহলে বিকারে রাখাটাই আমার সুবিধাজনক, বোঝা গেছে। তাহলে আমি কী করলাম, এটাকে একটা বিকারের মধ্যে আমি রেখেছি, ভালো কথা, বিকারের মধ্যে রাখলাম। বিকারের মধ্যে কীভাবে রাখবো, বিকার আছে ভাই, বিকারের মধ্যে হেলান দিয়ে রাখবো, এরকম অসুবিধার কিছু নেই, রাখা যেতেই পারে। তুই ভাই চায়ের কাপে চামচ যেভাবে রাখা থাকে তুই এইভাবে রাখবি, কী আছে অসুবিধাটাতে, বোঝা গেল, চল বুঝলাম। এইবারে ভালো করে দেখ আমার ভাই, তার মানে এই সিনারিওটাকে যদি আমি সাইড ভিউ থেকে দেখি, সাইড ভিউ থেকে দেখলে জুম করে দেখলে আমার এরকম হচ্ছে সিনারিওটা, বুঝতে পেরেছিস। এই যে ভাই সারফেস, সিলিকার সারফেসের উপরে চিপকে আছে, আমি তো ছোট্ট করে যত স্পটটা পারবো ছোটো করে দেবো, ছড়িয়ে দেবো না, যত পারবো ছোটো করে দেবো, বুঝতে পারলি, ওই জন্য ক্যাপিলারি টিউব দিয়ে দেওয়া হয়। ক্যাপিলারি টিউব কত হয়, রিফিলের থেকেও সরু, রিফিলের থেকেও সরু হচ্ছে ক্যাপিলারি টিউব, দেখবি স্কুলের ল্যাবে নেই, এগুলো রিসার্চ ল্যাবেই থাকে ক্যাপিলারি টিউব। স্পট করলাম। এইবারে যেহেতু এদের পোলারিটি আমার আলাদা, একটা লাইন তুই শুনেছিস, লাইক ডিজলভস লাইক, কারণটা শুনেছিলাম, পোলার ভাই পোলারে যাবে, যে যত বেশি পোলার সে ভাই তত বেশি পোলারের সাথে চলে যাবে, আর যে লেস পোলার সে তত লেস পোলারের সাথে যাবে, বুঝতে পারছিস। যে বেশি পোলার সে বেশি পোলারের সাথে আগে চলে যাবে পালিয়ে, আর যে লেস পোলার সে ভাই লেস পোলারের সাথে যাবে, বোঝা গেল। তাহলে লাইক ডিজলভস লাইক, এটা আমি জানি। এখন আমি এখানে কী করবো বলতো, আমি এর মধ্যে সলভেন্ট পাঠাবো, বিকারের মধ্যে কীভাবে পাঠাবো, আমি এটাই বেসিক্যালি ম্যাক্সিমাম এই জিনিসটা ইউজ হয়, এটাকে বলে ডাইক্লোরোমিথেন, DCM, বুঝতেই পারছি। দেখ এইসব মলিকুল আমার চেনা, একখানা কার্বনে মিথেনের মধ্যে সাপোজ আমি দুখানা হাইড্রোজেন সরি দুখানা ক্লোরিন দিয়েছি, তাহলে Cl2 আর UV তো দুবার পাঠালেই আমার এটা হয়ে যাবে, CH2Cl2 আমার হয়েছে, এটার নাম কি, ডাইক্লোরোমিথেন, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, শর্টে বলে DCM। DCM যে কোনো লেভেল DCM থাকে, ঠিক আছে। DCM এর মধ্যে যদি ভাই তুই এই জিন্সের প্যান্ট রেখে দিস, জিন্সের প্যান্টের কালার উঠে যাবে। DCM নিয়ে যদি বেশি থাকিস, সেসব হ্যালোজিনেটেড সলভেন্ট, তো
হ্যালোজিনেটেড সলভেন্ট যত বেশি ইউজ করবি আস্তে আস্তে তোর ক্যান্সার হওয়ার চান্স বাড়বে, ঠিক আছে? এগুলো সব ওই টাইপের এজেন্ট, কার্সিনোজেনিক রিয়েজেন্ট। কম ইউজ করলে হয় না, 5-6 বছর 10-15 বছর ধরে ধরে যদি ল্যাবে কেউ ওইগুলো নিয়ে রিসার্চ করে তাহলে স্বাভাবিকভাবে তার ক্যান্সার হওয়ার চান্স বাড়তে থাকে। হ্যালোজিনেটেড সলভেন্ট এটাই হচ্ছে আমার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, পরিবেশের জন্য মানে এনভায়রনমেন্টের জন্য হার্মফুল এইসব এগুলোকে ইজিলি ট্রিট করা যায় না, অনেক কস্ট আছে ভাই, এদেরকে ট্রিট করতে গেলে অনেক থেকে কস্ট ইনভলভ করতে হবে। যাই হোক, এটা হচ্ছে ডিসিএম, ডাইক্লোরোমিথেন। আমরা নেব হচ্ছে বেসিক্যালি এটা একটা পোলার সলভেন্ট। কেন পোলার? তার কারণ আমরা পড়েছি ভাই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, দেখ সিসিএল বন্ডের পোলারিটি এদিকে থাকবে, সিসিএল বন্ডের পোলারিটি এদিকে থাকবে, বুঝতে পারছিস? সিএইচ এর থাকবে হচ্ছে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে এরকম থাকলো, তাহলে আলটিমেটলি থেকে আমার এরকম থাকবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার একটা পোলার মলিকুল, ডিসিএম হচ্ছে একটা পোলার মলিকুল। এইবারে আমি কি করব, ফার্স্টে লোকে ইউজুয়ালি এরকম করে 10% ডিসিএম আর হেক্সেনের একটা মিক্সার পাঠায়। 10% ডিসিএম হেক্সেন মানে কি, এগুলো তো খাতায় লেখা দরকার, শুধু দেখ 10% ডিসিএম হেক্সেন মানে হচ্ছে 10 ml ডিসিএম আছে আর 90 ml হেক্সেন আছে, বা 1 ml ডিসিএম আছে 9 ml হেক্সেন আছে। হেক্সেন কেন? হেক্সেন হচ্ছে নন পোলার সলভেন্ট। আমরা একটা মিক্সার বানালাম ফার্স্টে। কেন ভাই? পোলার পোলারে যাবে, নন পোলার যাবে, এই জন্য বানিয়েছি। আমরা ফার্স্টেই পুরোটা পোলার বানিয়ে দিই, পুরো শুধু ডিসিএম পাঠাচ্ছি না, আস্তে আস্তে আমরা পোলারিটি বাড়াবো। এবার দেখ এদিকে টাকা, তাহলে এত বুঝলি? তাহলে আমরা ফার্স্ট নিলাম 10 ml ডিসিএম, একটা আমরা মেজারিং সিলিন্ডারে বানিয়ে নিলাম। মেজারিং সিলিন্ডার স্কুলে ল্যাবে দেখেছিস, সেটা আমরা সিলিন্ডার আছে, এটা গায়ে দাগ কাটা আছে, এটা দেখেছিস মেজারিং সিলিন্ডার স্কুলে? মেজারিং সিলিন্ডার আমরা কী করবো, 10 ml ডিসিএম বা তুই 1 ml ডিসিএম নিতে পারিস, 9 ml তাহলে হেক্সেন নেবো, ক্লিয়ার? তাহলে আমার হয়ে গেল তারপরে 10% ডিসিএম হেক্সেন। এইবারে সাপোজ আমি সলিউশনটাকে এর মধ্যে পাঠিয়ে দিলাম, যদি সলিউশনটা এখানে ঢেলে দিই তাহলে আমাদের সলিউশনটা এরকমভাবে এত চলে এসছে, বুঝতে পেরেছিস? আমি কিন্তু পয়েন্টটার উপরে পাঠালে হবে না, পয়েন্টটা নিচে পাঠাতে হবে। এখন কী হবে, চল এদিকে তাকা, এবার ভালো করে দেখবি, এখন শুরু হয়েছে গল্প। তাহলে এত অব্দি সিনারি আমার ক্লিয়ার হয়েছে। এবার আমি এটাকে একটু সাইড ভিউ থেকে দেখছি। তাহলে সাপোজ এইটা হচ্ছে আমার স্পটটা, এটা হচ্ছে ধর আমার স্পট, আমি তো জুম করে দেখছি, তাহলে এটা আমার স্পট, এইদিকে আমার সলভেন্ট। আমি কীভাবে দেখছি বুঝতে পারছিস? আমি সাইড ভিউতে দেখছি, এখন এটা ঘুরিয়ে দেখছি সাপোজ, বোঝা যাচ্ছে? তাহলে আমার কী হবে, দেখ এদিকে আমার সলভেন্ট মলিকুল, সবার ফার্স্টে আমার কী হবে, সলভেন্টের দিকে তাকা। সলভেন্ট ভাই এই থিন যে আমি শিটটা কেটেছি, সলভেন্ট আস্তে আস্তে এখান দিয়ে উপরে উপরে উঠতে থাকে, এটা সিলিকার প্রপার্টি। সিলিকা ভাই লিকুইডকে টেনে নেবে, তাহলে লিকুইডটা আমার আস্তে আস্তে এখান থেকে উপরের দিকে উঠবে, তাহলে লিকুইড আমার এদিক থেকে এদিকে আসছে। এইখানে লিকুইড আমার যখন এই সিলিকার মধ্যে দিয়ে এদিক থেকে এদিকে আসছে,